দেখুন এই দৃশ্যটা, যেটা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে। ছবিতে যে ব্যক্তিকে আপনি দেখতে পাচ্ছেন তার পরিচয় সাধারণ মানুষের মধ্যে কম হলেও সন্ত্রাসীদের মধ্যে বেশ পরিচিত, কারণ তিনি সন্ত্রাসীদের জন্য একটা আতঙ্কের প্রতিচ্ছবি। নকশাল বিরোধী অভিযান থেকে শুরু করে এনএসজির বিশেষ অভিযানে তার সাহসের প্রশংসা সরকার নিজেও স্বীকার করে। ঠিক এই কারণেই গত বছর যখন পাকিস্তানি সেনারা সন্ত্রাসী রূপ ধারণ করে জম্মু কাশ্মীরের সীমান্তে প্রবেশ করেছিল, তখনই নলিন প্রভাতকে জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদ দমনের দায়িত্ব ডিজিপি হিসাবে দেওয়া হয়। এবং এরপর যখন কাটুয়া অঞ্চলে পাকিস্তানি সেনাদের মদতপুষ্ট সন্ত্রাসীদের অপারেশন করার খবর সামনে আসে, তখন জম্মু কাশ্মীরের ডিজিপি নিজেই হাতে AK-47 নিয়ে সন্ত্রাসীদের খুঁজতে বেরিয়ে পড়েন। 30 বছর পর এমন ছবি সামনে আসে যেখানে রাজ্যের কোনো শীর্ষ পুলিশ কর্মকর্তা নিজেই তল্লাশি অভিযানে নেমেছিলেন। জম্মু কাশ্মীরের কাঠুয়ায় এক দম্পতির মুখোমুখি হয়েছিল সন্ত্রাসীদের সাথে। কোনোভাবে তারা পালিয়ে গিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোগাযোগ করে। এরপর বাহিনী দ্রুত তল্লাশি শুরু করে এবং শুরু হয় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ। এই অপারেশনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্বয়ং ডিজিপি নলিন প্রভাত স্যার সরাসরি যুক্ত ছিলেন এবং কাছ থেকে পুরো অভিযান পরিচালনা করেন। এরপর নিরাপত্তা বাহিনী কাটুয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে আরো বড় অভিযান শুরু করে। ডিজিপি নলিন প্রভাত সহ শীর্ষ পুলিশ কর্মকর্তারা গভীর জঙ্গলে সন্ত্রাসীদের সন্ধানে নামেন। কোন পুলিশ প্রধানের সরাসরি এমন অভিযানে অংশ নেওয়া এক বিরল ঘটনা এবং এটি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে ওঠে। হাতে AK-47 নিয়ে তল্লাশিতে বেরিয়ে পড়া ডিজিপি নলিন প্রভাতের সঙ্গে ছিলেন পুলিশ মহানির্দেশক অর্থাৎ আইজি ভীমসেন টুটি, ডিআইজি শিবকুমার শর্মা, কাটুয়া এসএসপি শোভিত সাক্সেনা এবং এসপি নাসির খান। এই তল্লাশি অভিযান তখন শুরু হয় যখন সন্ত্রাসীরা সীমান্ত পেরিয়ে হীরানগর সেক্টরের সানিয়াল গ্রামে প্রবেশ করেছিল এবং স্থানীয়দের সঙ্গে সংযোগ স্থাপন করেছিল। এরপর সেনাবাহিনী অভিযান শুরু করে। সেনাবাহিনীকে কাছে আসতে দেখে সন্ত্রাসীরা ফায়ার করতে শুরু করে। নিরাপত্তা বাহিনীও পাল্টা জবাব দেয়। সিচুয়েশন অনুকূলে না দেখে সন্ত্রাসীরা তাদের সমস্ত সরঞ্জাম ফেলে রেখে পালিয়ে যায় এবং অভিযানের পর বেশ কিছু ছবি সামনে আসে যেখানে খাবারের প্যাকেট থেকে শুরু করে অস্ত্র এবং বিস্ফোরক দ্রব্য সবই দেখা যায়। এই অপারেশন প্রমাণ করে দেয় যে জম্মু কাশ্মীরে সন্ত্রাসের একটাও ঘটনা বরদাস্ত করা হবে না এবং এই দায়িত্ব স্বয়ং ডিজিপি নলিন প্রভাত নিজের হাতে তুলে নিয়েছেন। তো কেমন লাগলো খবরটা শুনে অবশ্যই জানান। এবার চলে যাই আমরা পরবর্তী টপিকে। অনেক সময় পর ভারত সম্পর্কে একটা ভালো খবর এসছে এবং এই খবর এমন যে এর প্রভাব মার্কিন ডলার এবং ভারতীয় রুপির ওপরও পড়বে। সেই জন্য এই খবর শুধু ভারতের মিডিয়াতেই নয়, বরং চায়না, পাকিস্তান, আমেরিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপীয় ইউনিয়ন, বিশ্বের প্রতিটা কোণাতে আলোচিত হচ্ছে। আসলে বিষয়টা হলো ভারত সরকারের আমদানি বিলের মধ্যে ক্রুড অয়েলের পর দ্বিতীয় স্থানে সবচেয়ে ব্যয়বহুল পণ্য হলো সোনা। যদি আমরা আমদানি পরিসংখ্যান দেখি তবে ভারত প্রতি বছর 40 থেকে 50 বিলিয়ন ডলারের সোনা বিদেশ থেকে আমদানি করে এবং এই সংখ্যা প্রতি বছর ক্রমাগত বাড়ছে। ভারতের শীর্ষ 3 সোনা সরবরাহকারী দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড, যেখান থেকে আমরা 40% সোনা আমদানি করি। দ্বিতীয় স্থানে রয়েছে ইউএই, যেখান থেকে আমরা 16% সোনা আমদানি করি এবং তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা, যেখান থেকে আমরা 10% সোনা আমদানি করি। এখন এটা স্পষ্ট যে যদি প্রতি বছর 40 থেকে 50 বিলিয়ন ডলার শুধু সোনা আমদানির জন্য খরচ করতে হয় এবং এর হার যদি দ্রুত বৃদ্ধি পায় তাহলে যে কোনো সরকার উদ্বিগ্ন হবে, কারণ ক্রুড অয়েল আমদানি করা ভারতের জন্য একটা অপরিহার্য প্রয়োজনীয়তা। কারণ পরিশোধনের পর যে পেট্রোল, ডিজেল, জেট ফুয়েল এবং অন্যান্য উপপণ্য পাওয়া যায় সেগুলো ছাড়া অর্থনীতি চলবে না। কিন্তু সোনা একটা অত্যাবশ্যক পণ্য নয়, তাই সরকার চেয়েছিল সোনার আমদানি হ্রাস করতে এবং দেশীয় সোনার উৎপাদন বাড়াতে। এটা শুধুমাত্র আমদানি ব্যয় বাঁচাবে না, বরং মার্কিন ডলার, ভারতীয় রুপি এবং অন্যান্য আর্থিক ক্ষেত্রে বিভিন্ন সুবিধা দেবে। এবং ভালো খবরটা হলো ভারত তার ইতিহাসের সবচেয়ে বড় সোনার ভান্ডার আবিষ্কার করে নিয়েছে। এত বড় সোনার ভান্ডার দেখে শুধু পাকিস্তান বা চীন নয়, আমেরিকাও বিস্মিত। সংবাদ সূত্র অনুযায়ী ওড়িশার ভেতরে নতুন সোনার ভান্ডার পাওয়া গেছে, যা ভারতের বৃহত্তম সোনার ভান্ডার হতে পারে। এই ঘোষণা ওড়িশার খনন মন্ত্রী বিভূতি জৈনা রাজ্য বিধানসভায় করেছেন। এর প্রভাব শুধু উড়িষ্যার ইকোনমির ওপর পড়বে না, বরং এটা বিশাল প্রভাব ফেলবে গোটা ভারত জুড়ে, কারণ এত বিশাল পরিমাণে সোনা সেখানে পাওয়া গেছে যেগুলো উত্তোলনের পর সমগ্র ভারতের ইকোনমি প্রভাবিত হবে। আজ পর্যন্ত ওড়িশার অনেক খনিজ পাওয়া গেছে, কিন্তু এখন সেখানে সোনা খননের একটা নতুন যুগ শুরু হতে চলেছে।
ভারতের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার প্রাথমিক প্রতিবেদনের মতে নতুন সোনার ভান্ডারগুলো সুন্দরগড়, আঙ্গুল, কোরাপুট এবং ময়ূরভঞ্জ জেলায় পাওয়া গেছে, যা এই সমগ্র অঞ্চলকে একটা গোল্ড বেল্ট হিসাবে পরিণত করছে। এটা ভবিষ্যতে ভারতের স্বর্ণ উৎপাদনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। এখন প্রশ্ন উঠতে পারে, এত বড় সোনার ভান্ডার পাওয়াতে ভারতের কি সুবিধা হবে? তো ভারত প্রতি বছর 40 থেকে 50 বিলিয়ন ডলারের সোনা আমদানি করে, যা সবসময় মার্কিন ডলারে হয়। ফলে ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডার হ্রাস পায় এবং ভারতীয় রুপির ওপর চাপ পড়ে। যদি ভারত তার স্বর্ণ উৎপাদন বাড়িয়ে অভ্যন্তরীণ চাহিদার 20 থেকে 25% দেশীয় উৎপাদন দ্বারা পূরণ করতে পারে, তবে এর অনেক সুবিধা হবে। এর মধ্যে সবচেয়ে বড় সুবিধা হবে বাণিজ্য ঘাটতি হ্রাস করা। যদি দেশীয় উৎপাদনের মাধ্যমে 10 থেকে 12 বিলিয়ন ডলারের সোনা সরবরাহ করা যায়, তবে সেই পরিমাণ অর্থ বিদেশে যাওয়া থেকে বাঁচবে। যখন ভারতকে 10 থেকে 12 বিলিয়ন ডলারের সোনা কম আমদানি করতে হবে, তখন সেই অর্থ বাজার থেকে সংগ্রহ করতে হবে না। এর ফলে মুদ্রা বিনিময় খরচ কমবে এবং যদি এর ফলে ডলারের চাহিদা কমে, তবে ভারতীয় রুপি আরো শক্তিশালী হবে। প্রতি বছর 10 থেকে 12 বিলিয়ন ডলার সাশ্রয় হলে সেই অর্থ অন্যান্য গুরুত্বপূর্ণ আমদানির জন্য ব্যবহার করা যেতে পারে, যেমন প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের জন্য। এটা ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী রাখবে এবং ইকোনমিক স্টেবিলিটি নিয়ে আসবে। এছাড়া যদি ভারতে নতুন সোনার খনি খোলা হয়, তাহলে খনি শিল্পে লক্ষ লক্ষ নতুন চাকরি সৃষ্টি হবে। সোনার কাঁচামালের দাম কমলে ভারতীয় গয়নার বাজার আরো প্রতিযোগিতামূলক হবে এবং আন্তর্জাতিক বাজারে গয়নার রপ্তানি বাড়বে। এর ফলে ব্যবসা বাড়বে এবং কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। সোনার খনি শিল্প থেকে সরকার রয়্যালটি এবং কর পাবে, যা পরবর্তী সময়ে পরিকাঠামো এবং জনকল্যাণমূলক প্রকল্পে বিনিয়োগ করা যাবে। তবে এখন শুধু সোনার ভান্ডারের আবিষ্কার হয়েছে, কিন্তু উত্তোলন প্রক্রিয়া এখনো বাকি। সোনা বা অন্য কোনো খনিজ পাওয়া এক বিষয়, তবে তার উত্তোলন এবং বাণিজ্যিকীকরণ সফলভাবে করা আর একটা বড় চ্যালেঞ্জ। তো বর্তমানে ভারতের মধ্যে সবচেয়ে বেশি সোনার ভান্ডার রয়েছে বিহারে এবং তারপর রাজস্থানে, এরপর কর্ণাটক, তারপর পশ্চিমবঙ্গ এবং তারপর অন্ধ্রপ্রদেশে। তবে ওড়িশার এই আবিষ্কারের পর ওড়িশা এখন দেশের শীর্ষ সোনা উৎপাদনকারী রাজ্য হতে পারে। তো আমি আশা করি ভারত সরকার ওড়িশার এই নতুন স্বর্ণ ভান্ডার সফলভাবে উত্তোলন করতে পারবে এবং এটা সত্যিই ভারতের জন্য নতুন সুখবর নিয়ে আসবে। তো বন্ধুরা, এখন এই বিষয়ে আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানান এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে ইনফরমেশনটা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।